দ্য অ্যালকেমিস্ট। ছেলের নাম সান্তিয়াগো। শূন্য গির্জার বুকে উঠে এলো সে ভেড়ার পাল নিয়ে। আকাশ বেয়ে উঠে এলো অন্ধকার। কত আগে ভেঙে পড়েছে ছাদ। বিশাল বপু এক গাছ উঠেছে আজ সেখানে, যেখানে ছিল ধার্মিকদের আনাগোনা। রাতটা কাটাবে এখানে। সব ভেড়া ঢুকছে ভাঙা দরজা দিয়ে। ভাঙা ডালপালা জোগাড় করে সে, যেন পালটা এদিক সেদিক বেরিয়ে যেতে না পারে। এ তল্লাটে নেকড়ের নাম নিশানাও নেই। না থাকলে কি হবে, একবার কি এক নাম না জানা পশু হানা দিল। তারপর বেচারাকে পরদিন সারাটা সময় খরচ করতে হলো সেটার খোঁজে। পরনের ভারী জামাটা দিয়ে মেঝে ছেড়ে নেয় সে, শুয়ে পড়ে শটান। এইমাত্র পড়ে শেষ করা বইটাই এখন বালিশের কাজ দেবে। নিজেকে শোনায়, এবার ভারী ভারী বই পড়া শুরু করতে হবে। পড়তে বেশি সময় লাগে, শুতে লাগে আরাম। জেগে উঠে দেখে এখনো আধার কাটেনি। উপরে তাকালে দেখা যায় আধভাঙা ছাদ, আর দেখা যায় তারার দল। আরও একটু ঘুমিয়ে নিতে চেয়েছিলাম আমি, ভাবে সে। সপ্তাহখানেক আগে দেখা সেই স্বপ্নটা আবার এসেছে। আবারও ফুরিয়ে যাবার আগে ঘুম হাপিস। এখনো ঘুমিয়ে থাকা ভেড়াগুলোকে এবার জাগানোর পালা। হাতে তুলে নেয় লাঠি, যেন কোনো অজানা শক্তি তাকে চালায়। চালায় ভেড়ার পালকেও, চালাচ্ছে বছর দুয়েক ধরে। চালাচ্ছে ঘাসের সন্ধানে, পানির খোঁজে। এরা আমার সাথে এত অভ্যস্ত হয়ে পড়েছে যে সময়ের ব্যাপারগুলোও ঠিক ঠিক বোঝে। বিড়বিড় করে সে, একটু ভাবে। ব্যাপারটা ভিন্ন হতে পারে, হয়তো সেই তাদের সাথে অভ্যস্ত হয়ে পড়েছে আস্তে আস্তে। কিন্তু কোনটা কুড়ের বাচ্চা, উঠতেই চায় না। পুতিয়ে চলে ছেলেটা, আলতো করে একে একে জাগিয়ে তোলে সবগুলোকে। নাম ধরে ডাকে প্রত্যেককে। তার নিত্যদিনের বিশ্বাস ওরা তার কথা বুঝতে পারে। তাই মাঝে মাঝে যখন বই থেকে কিছুটা পড়ে শোনায় ওগুলোকে, সারাও যেন পায়। কখনো কখনো আপন মনে বকে যায়। শোনায় রাখাল ছেলের একাকিত্বের কথা, শোনায় তাদের আনন্দের কথা। মাঝে মাঝে পেরিয়ে যাওয়া গ্রামগুলোই কি দেখলো সেসবও শোনায়। কিন্তু গত কদিন ধরে তার কথা শুধু একটা ব্যাপার নিয়ে, মেয়েটার ব্যাপার। বণিকের মেয়ে। 4 দিন পর সেখানে পৌঁছানোর কথা। গ্রামটায় গিয়েছিল মাত্র একবার, গেল বছরে। শুকনা পণ্যের বেসাতি করে বণিক লোকটা। তার দাবি ভেড়াগুলোকে তার সামনেই মরিয়ে দিতে হবে, না হলে ঠকলো কিনা বোঝা যাবে না। কোনো এক বন্ধুর কাছে দোকানের কথা শুনেছিল ছেলেটা। তারপর সেখানেই ভেড়ার পাল নিয়ে যাবার পাল। কিছু উল বিক্রি করা দরকার, বণিককে বলে ছেলেটা। দোকানের বেকাকিনি চলছে দেদার। তাকে অপেক্ষা করতে হবে বিকাল পর্যন্ত। কি আর করা, সে বসে পড়ে দোকানের সিঁড়ির এক ধাপে। ঝোলা থেকে বের করে একটা বই। রাখাল ছেলেরাও যে বই পড়তে পারে তা তো জানতাম না। পেছন থেকে বলে উঠল মেয়েটা। আন্দালুসিয়ার সাধারণ বেশভূষার এক মেয়ে। ঢেউ খেলানো চুল আছে তার। চোখ দুটো দেখলে ঠিক ঠিক মরিস শাসকদের কথা মনে পড়ে যাবে। আন্দালুসিয়ার সাধারণ বেশভূষার এক মেয়ে। ঢেউ খেলানো চুল আছে তার। চোখ দুটো দেখলে ঠিক ঠিক মরিস শাসকদের কথা মনে পড়ে যাবে। আসলে আমি বই থেকে যতটা শিখি তার চেয়ে বেশি শিখি ভেড়াগুলোর কাছ থেকে। 2 ঘন্টা ধরে কথা বলল তারা। মেয়েটা জানায় বণিক তার বাবা, জানায় গ্রামের জীবনের কথা, যেখানে হররোজ একইভাবে কাটে। রাখাল শোনায় আন্দালুসিয়ার দূর প্রান্তের সব কথা, যেসব শহরে থেমেছে সেখানকার কথা। ভেড়াদের সাথে কথা বলার চেয়ে অন্যরকম লাগে তার কাছে। পড়তে শিখলে কি করে? আর সবার মতো চটপট জবাব দেয় ছেলেটা, স্কুলে। আচ্ছা, পড়তে জানলে তুমি রাখাল ছেলে কেন? পাশ কাটিয়ে যাওয়া একটা জবাব ছুড়ে দেয় সে। জানি মেয়েটা এসব বুঝবে না।
তারপর শোনায় বছর থেকে বসতিতে যাবার গল্প। মেয়ের উজ্জ্বল মুড়িশ চোখের তারা বড় হয়, বড় বড় হয়ে যায় চোখ দুটো, ভয় আর বিস্ময়। বয়ে চলে সময়। ধীরে ধীরে ছেলেটা কেন যেন আশা করতে থাকে, দিনটা যেন না ফুরায়, যেন বাবা ব্যস্ত সমস্ত হয়ে থাকে অহর্নিশে, যেন 3 দিনেও না ডাকে তাকে। এমন কোনো অনুভূতি হচ্ছে যা আগে কখনো হয়নি। এক জায়গায় সারাটা জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা। দিনগুলো আর আগের মতো কাটবে না। কিন্তু অবশেষে হাজির হয় দোকানে। 4টা ভেড়া মুড়িয়ে দিতে হবে। টাকাটা দিয়ে জানিয়ে দেয় আসতে হবে আগামী বছর। আর এখন যেখানে যেতে মাত্র 4 দিন বাকি। তার অস্থির লাগছে, একটু একটু লজ্জাও হয়। কে জানে, মেয়েটা হয়তো এতদিনে ভুলেই গেছে কত রাখালি যায় আসে, কতজন বিক্রি করে পশম তার ঠিক নেই। এতে কিছু এসে যায় না, ভেড়াদের শোনায় সে। আমি অন্য সব গ্রামে অন্য মেয়েদেরও চিনি, কিন্তু হৃদয়ের গভীর থেকে জানি কিছু না কিছু এসে যায়। জানি নাবিক আর ভবঘুরে বিকিকিনি করার লোকজনের মতো রাখালরাও কোনো না কোনো জায়গায় এমন কারো কথা মনে রাখে, যে তাদের থিতু হতে বলে। মুখে না বলুক, মনকে দিয়ে বলায়। দিনের শুরুতে রাখাল ছেলে সূর্যের দিকে চালিয়ে যায় পালটাকে। তাদের কোনো সিদ্ধান্ত নিতে হবে না, হয়তো এজন্যই আমার কাছে থাকতে ভালোবাসে। ভেড়াগুলোর একটাই চিন্তা, খাবার আর পানি। যতদিন ছেলেটা আন্দালুসিয়ার খাবারের উৎস চিনবে, ততদিন তারা চলবে তার সাথে। অবশ্যই তাদের দিনরাত সবই একঘেয়ে, কাটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তারা পড়তে জানে না, জানে না কি করে রাখালের কথা শুনতে হয়। তারা শুধু খাবার চেনে, বিনিময়ে দেয় পোষণ, মাঝে মাঝে মাংস। আমি যদি আজ একটা বিকট দানব হয়ে এসে একে তাদের মেরে ফেলতে থাকি, তাহলে বিচ্ছিন্ন হতে দেরি করবে না। বিশ্বাস করে আমাকে, তাই নিজের কল্পনা আর সাবধানতার ওপর ভরসা করতে ভুলেই গেছে। কারণ পুষ্টির পথ দেখায় আমি। ভাবনা থেকে অবাক হয়ে যায় ছেলেটা। হয়তো গির্জার ভেতরের দৈত্যাকার গাছটা ভুতুড়ে। এটাই তো তাকে এক স্বপ্ন দুবার দেখিয়েছে, রাগিয়ে তুলেছে তার পোষা জীবগুলোর বিরুদ্ধে। কাল রাতের খাবার থেকে বেঁচে যাওয়া একটু মদ চেখে নেয় সে। শরীরের সাথে জ্যাকেটটা আটসাট থেকে ঢিল করে, তারপর খুলে ফেলে। আর একটু পর সূর্যটা যখন মাথার ওপরে চলে আসবে, তখন কড়া তাপে মাঠের ভেতর দিয়ে ভেড়া চালানো রীতিমতো মুশকিল হয়ে যাবে। আজ এমন এক ভোর যখন পুরো স্পেন ঘুমে কাতর। গ্রীষ্মের ভোর তো তাই। রাত নামা পর্যন্ত ভারী জামাটা বয়ে নিতে হলো তাকে। ভারটা নিয়ে বিরক্ত হতে গিয়ে মনে পড়ে গেল, এটাই ভোরের শীত থেকে রক্ষা করে। আমাদের বদলের জন্য প্রস্তুত হতে হবে, ভাবে সে। ভাবে, থাক, ভারী জামার ওজন মন্দ নয়। ভারী জামার একটা উদ্দেশ্য আছে, যেমন আছে ছেলেটা। তার জীবনের লক্ষ্য পরিভ্রমণ, আর আন্দালুসিয়ায় 2টা বছর হেঁটে হেঁটে এলাকার সব শহর চলে এসেছে নখদর্পণে। এবার সে মেয়েটার কাছে ব্যাখ্যা করবে কি করে এক রাখাল ছেলে পড়তে জানে। বলবে 16 বছর পর্যন্ত পাঠশালায় ছিল, বাবা মা চেয়েছিল সে হবে যাজক, আর সাধারণ পরিবারে আসবে সম্মান। তারা শুধু খাবার পানির জন্য অনেক কষ্ট করত, ঠিক এ ভেড়াগুলোর মতো। সে লাতিন পড়েছে স্প্যানিশ আর ধর্মতত্ত্ব, কিন্তু একেবারে ছেলেবেলাতেই তার ইচ্ছে ছিল পৃথিবীকে জানার। মনে হয়েছে ঈশ্বর আর পাপ সম্পর্কে জানার চেয়ে এসব অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর এক বিকেলে সে সাহস করে বাবাকে বলেই ফেলল, যাজক হতে চায় না, চায় ঘুরে ঘুরে পৃথিবীটাকে দেখতে। পৃথিবীর এখান সেখান থেকে কত মানুষ যে এ গ্রাম দিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই। ছেলে বলেছিল, বাবা, তারা নতুনের খোঁজে আসে এখানে, কিন্তু ছেড়ে যাবার সময় তারা যে মানুষ হয়ে এসেছিল তা হয়েই চলে যায়। দুর্গ দেখার আশায় ওঠে পাহাড় চূড়ায়, তারপরও
মনে করে অতীত বর্তমানের চেয়ে ভালো। কারো লাল চুলও, কারো চামড়া কালো, কিন্তু সবাই আসলে এখানে থাকা মানুষের মতোই। খুব বেশি হেরফের নেই। কিন্তু যেসব শহরে তারা থাকে সেখানকার দুর্গগুলো দেখার ইচ্ছে ছিল আমার। আর তারা যখন আমাদের এখানে আসে, বলে সারাটা জীবন এখানে কাটিয়ে যেতে পারলে মন্দ হতো না। আমাদের মধ্যে যারা ভ্রমণ করে তারা রাখাল। ভালো, তাহলে আমি রাখাল ছেলে হব। বাবা আর কোনো কথা বলে না। পরদিন ছেলের হাতে ধরিয়ে দেয় স্প্যানিশ সোনার 3টা মোহর। একদিন মাঠে পেয়েছিলাম এগুলো, চেয়েছিলাম তোমার কাজে লাগুক কোনোদিন। এমনি খরচ করে ফেলে না, পরপাল কিনে নিও। মাঠ থেকে মাঠে ঘুরে বেড়াও। তারপর একদিন ঠিক ঠিক উপলব্ধি করবে যে তোমার দেশটাই সেরা, তোমার দেশের মেয়েরাই সবচেয়ে সুন্দর। তারপর বাবার আশীর্বাদ পড়ে ছেলের ওপর। ছেলে দেখতে পায় বাবার চোখ জোড়া। অবাক হয়ে দেখে সেখানেও পৃথিবী ঘোরার উদ্দাম নেশা ঝিলিক খেলে যাচ্ছে। এখনো সে কামনা মুছে যায়নি। যুগ যুগ ধরে পথিত বুকের ভেতর স্বপ্ন বুকে নিয়ে বাবা দিনের পর দিন পান করার পানি খুঁজে বেড়ায়। যুঝে চলে এক মুঠো খাবার জন্য, ঘুমায় না, নির্ঘুম রাত কাটায় একই জায়গায়। দিগন্ত রেখা লালচে হতে হতে একসময় সূর্যকে নিয়ে এলো। বাবার কথা মনে পড়ে যায় ছেলেটা। কেন যেন নিজেকে সুখী সুখী মনে হয়। অনেক দুর্গ দেখেছে সে, দেখেছে অনেক নারীর রূপ, কিন্তু কেউ আর কদিন পর যার সাথে দেখা হবে তার সাথে তুলনীয় নয়। একটা ভারী জামা আছে তার, আছে বেচে দিয়ে বা বদলে নিয়ে নতুন একটা কেনার মতো বই, আর আছে ভেড়ার বা, আর আছে হররোজ স্বপ্ন নিয়ে বেঁচে থাকার সাহস। আন্দালুসিয়ান মাঠে মাঠে একসময় ক্লান্ত হয়ে যেতেই পারে সে। তখন প্রিয় ভেড়াগুলোকে বিক্রি করে দিয়ে পাল তুলে নেবে সাগরের বুকে। উত্তাল সমুদ্রের বুকে ভাসতে ভাসতে হরেক রকমের নগর দেখা হয়ে যাবে। দেখা পাবে অতুল রূপের সব রমণীর, দেখা পাবে বিচিত্র সব সুখের। ধর্মশালায় আমি ঈশ্বরের দেখা পাবো না, হয়তো পেতাম না কোনোদিন, ভাবে সে উঠতে থাকা টকটকে লাল সূর্যের দিকে তাকিয়ে। যখনই সম্ভব নতুন পথ ধরে সে। আগে কখনো ভাঙা গির্জায় যায়নি, যেমন যায়নি একই জায়গায় বারবার। পৃথিবী বিশাল, এখানে ক্লান্তির কোনো স্থান নেই। তাকে শুধু ভেড়ার পাল চড়িয়ে যেতে হবে, তারপর তাকিয়ে দেখতে হবে অনির্বচনীয় সব দৃশ্য। সমস্যা হলো ভেড়াগুলো বুঝতেও পারে না তারা যে প্রতিদিন এক একটা নতুন পথে যাচ্ছে। দেখে না ঋতু বদলের খেলা, তাদের চিন্তা শুধু খাবার আর পানীয়, পানীয় আর খাবার। হয়তো আমরা কাছাকাছি চলে এসেছি। মৃদু হাসির রেখা ছেলেটার ঠোঁটের গোড়ায়। বণিকের মেয়ের দেখা পাবার পর আর কারো কথা ভাবেনি সে। দুপুরের আগে তারিফায় পৌঁছে যাবে। সূর্যের দিকে তাকিয়ে বুঝে নেয় সেখানে বইটা বদলে ভারী আর একটা নিয়ে নেওয়া যাবে। ভরে নেওয়া যাবে মদের বোতলটা, দাড়ি কামিয়ে ছেটে নেওয়া যাবে চুল। মেয়ের সাথে দেখা হবার আগে একটু সুন্দর হয়ে নিতে হবে তো। ভাবতেও পারে না যে আরো বড় কোনো পাল নিয়ে অন্য কোনো রাখাল এসে এর মধ্যেই মেয়েটার হাত ধরে বসেছে। একটা স্বপ্নকে সত্যি করে দেখা, জীবনটাকে আরো একটু সাজিয়ে নেওয়া, সূর্যের দিকে তাকিয়ে গতি আর একটু বাড়ানো, এসবে এখন মনের ভেতরে হানা দেয়। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তারিফায় এক বয়সী মহিলা আছে, সে স্বপ্নের ব্যাখ্যা করতে জানে। তাকে বাসার পিছনে একটা কামরায় নিয়ে গেল মহিলা। রংচঙে পর্দা দিয়ে ঘরটা শোবার ঘর থেকে আলাদা করা। ঘরটাই যিশুর পবিত্র হৃদয়ের ছবি। একটা টেবিল আর খান দুয়েক চেয়ার ছাড়া কিছু নেই। মহিলা বসে পড়ে তাকেও বসতে বলে, তারপর হাতে তুলে নেয় হাত, নীরব প্রার্থনা করতে থাকে। শুনে মনে হয় বেদুইনদের কোনো প্রার্থনা। পথে ঘাটে অনেক বেদুইনের সাথে পরিচয় হয়েছে তার, তারাও ঘুরে বেড়ায়, কিন্তু কোনো পশুর পাল নেই। লোকে বলে বেদুইনরা অন্যদের ঠকিয়ে ঠকিয়ে জীবন চালায়। তাদের সাথে নাকি দুষ্ট আত্মার খুব দহরম মহরম। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে তুলে নিয়ে গোপন জায়গায় নিয়ে যায়, তারপর জন্মের তরে দাস দাসী বানিয়ে রাখে।
ছেলেবেলায় সে সর্বক্ষণ একটা আতঙ্কে থাকত। এই বুঝি বেদুইনরা এলো, এই বুঝি তারা তাকে চিরদিনের জন্য নিয়ে গেল। সেই বাল্যকালের স্মৃতি ফিরে আসে মহিলার হাতে হাত রাখার সাথে সাথে। কিন্তু এখানে তো যিশুর পবিত্র হৃদয় আছে, ভয়ের কি? ভাবে নিজেকে ফিরে পাবার চেষ্টা করতে করতে। হাত যেন না কাঁপে, তাহলে ভয়ের ব্যাপারটা বয়সী মহিলা টের পেয়ে যাবে। বিচিত্র ব্যাপার, ছেলের হাত থেকে চোখ দুটো এক পলকের জন্য না সরিয়ে বলে মহিলা, তারপর একেবারে চুপ বনে যায়। আস্তে আস্তে অস্থির হয়ে উঠছে ছেলেটা, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে, মৃদু কাঁপছে হাত দুটো। টের পায় মহিলা, সাথে সাথে হাত সরিয়ে নেয় শান্তিয়াগো। আমি এখানে আমার হাত দেখাতে আসিনি তো। এর মধ্যেই তার আসার জন্য আফসোস হচ্ছে। কেন খামাখা বিপদ ডেকে আনা বাবা? এখন ভালোই ভালোই পাওনা টাকা করি বুঝিয়ে কেটে পড়তে পারলেই বাঁচা। স্বপ্নকে এত গুরুত্ব দিচ্ছে কেন? তুমি এসেছো স্বপ্নের বিষয়ে জানতে। আর স্বপ্ন, তা জানো নাকি? স্বপ্ন হলো ঈশ্বরের ভাষা। যখন তিনি আমাদের ভাষায় কথা বলেন তখন আমি সেটা অনুবাদ করে দিতে পারি, কিন্তু যখন কথাটা হয় আত্মার ভাষায়, তখন শুধু তুমিই ধরতে পারবে প্রকৃত অর্থ। যাই হোক, আমি উপদেশের জন্য তোমার কাছ থেকে কিছু নিব। আবার ছলচাতুরি, ভাবে ছেলেটা। কিন্তু একটা সুযোগ নেওয়া যেতে পারে। রাখাল ছেলে সবসময় নেকড়ের ঝুঁকি নেয় খরার। আর এসব করলেই জীবনটা হয়ে ওঠে দারুণ। আর একই স্বপ্ন দুবার দেখেছি। ভেড়াগুলোকে নিয়ে একটা মাঠে ছিলাম, এমন সময় এক ছেলে কোত্থেকে যেন এসে সেগুলোর সাথে খেলা শুরু করে। এমন ধারা মানুষ আমার মোটেই ভালো লাগে না। কারণ আছে, ভেড়াগুলো নতুন কাউকে দেখলে ভড়কে যায়, কিন্তু শিশুরা কি করে যেন তাদের ভয় না পায়ে সুন্দর খেলে যায়। কে জানে কিভাবে করে কাজটি? মানুষের বয়সটা কেমন করে পশু আন্দাজ করে তাও জানি না। স্বপ্নটার ব্যাপারে আরো কিছু বলো দেখি। চটজলদি রান্না বাড়ার কাজে যেতে হবে। বোঝাই যায় তোমার কাছে খুব বেশি পয়সা নেই। যখন খুব বেশি পয়সা নেই তখন আমার হাতে খুব বেশি সময়ও নেই। বাচ্চাটা আমার ভেড়াগুলোর সাথে বেশ কিছুক্ষণ খেলল। সামান্য হতাশ হয়ে বলতে থাকে ছেলেটা। তারপর হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে, করে নিয়ে যায় মিশরের পিরামিডে। ইচ্ছে করে থামে শান্তিয়াগো, বোঝার চেষ্টা করে মহিলা মিশরীয় পিরামিডের ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু কোনো জবাব নেই মহিলার মুখে। তারপর মিশরীয় পিরামিডে ধীর লয়ে বলে চলে সে, যেন প্রতিষ্ঠা বর্ণ ঠিক ঠিক ধরতে পারে মহিলা। নিয়ে গিয়ে মেয়েটা বলে, এখানে এলে পাবে এক লুকানো জিনিস, গুপ্তধন। তারপর যখনই সে ঠিক জায়গাটা দেখাতে চায় তখনই ঘুম ভেঙে যায়। দুবারই একভাবে জেগে গেছি আমি। মহিলা কিছুক্ষণ কোনো কথা বলে না। তারপর আবারও শান্তিয়াগোর হাতে হাত তুলে নেওয়ার পালা, আবার সেগুলো খুঁটিয়ে দেখার পালা। এখন আমি তোমার কাছ থেকে সোনারূপা কিছুই চাই না, কিন্তু গুপ্তধন পেলে 10 ভাগের 1 ভাগ চাই। ঝলমলিয়ে হেসে ওঠে ছেলেটা। যাক, গুপ্তধনের স্বপ্নের ব্যাখ্যা চাইতে গিয়ে যে টাকাটুকু জলে যেত সেটা আর হারালো না। ঠিক আছে, স্বপ্নের ব্যাখ্যা দিন। আগে শপথ করো যে আমি যা বলবো সে অনুসারে গুপ্তধন পেলে আমাকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দেবে। শপথ করে শান্তিয়াগো। মহিলা আবার যিশুর হৃদয়ের দিকে তাকিয়ে শপথ করতে বলে, স্বপ্নটা পৃথিবীর ভাষায় এসেছে। ব্যাখ্যা তো আমি করতে পারি হরহামেশা, কিন্তু অর্থ বের করা একটু জটিল। তাই মনে হচ্ছে আমি তোমার পাওনা থেকে কিছু প্রাপ্য। আর এ হলো আমার অর্থ। তোমাকে অবশ্যই মিশরের পিরামিডে যেতে হবে। আমি কখনো তাদের কথা শুনিনি, তবে কোনো শিশু যদি তোমাকে সেসব দেখিয়ে থাকে তাহলে অবশ্যই তেমন কিছু আছে। সেখানে সম্পদ পাবে, ধনী বনে যাবে তুমি। এবার শান্তিয়াগোর অবাক হবার পালা, এরপর বিরক্ত। এ কথা জানার জন্যই তো বয়সী মহিলার কাছে আসার কোনো দরকার নেই। তারপর মনে পড়ে যায় ভাগ্য ভালো কোনো টাকা কড়ি দিতে হচ্ছে না। আমি এসবের জন্য সময় নষ্ট করব বলে মনে হয় না। আগেই বলেছি তোমার স্বপ্নটা জটিল। এ হলো জীবনের সাধারণ ব্যাপার যা ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠে।
শুধু জ্ঞানীরাই মূল অর্থ ধরতে পারে। কিন্তু আমি জ্ঞানী নই, আর জ্ঞানী নই বলে আর সব জিনিস শিখতে হয়। শিখতে হয় হাতের তালু পড়া। তাহলে কি করে মিশরে যাব? আমার কাজ স্বপ্নের ব্যাখ্যা করা। কি করে বাস্তব করতে হয় সে সম্পর্কে আমি ক অক্ষর গোমাংস। তাই তো আমাকে মেয়ের ওপর নির্ভর করে থাকতে হয়। এরপর মহিলা তাকে চলে যেতে বলে। অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়। ছেলেটার আশা ভঙ্গ হয়। সে আর কখনো স্বপ্নে বিশ্বাস করবে না, কখনো না। অনেক ব্যাপারে ভাবতে হয় তাকে, অনেক বিষয় মাথায় রেখে চলতে হয়। বাজারে গিয়ে কিছু খাবার কিনে নেয় সে। তারপর পুরনো বইটা বিকিয়ে দিয়ে আরও একটু মোটা দেখে বই কিনে নেয়। তারপর চত্বরে বসে নতুন মল থেকে একটু চেখে নেয়। ভ্যাপসা গরমের দিনে সামান্য মদ্যপান মন্দ লাগে না। শহরে ঢোকার পথে ভেড়াগুলোকে কোনো এক বন্ধুর আস্তা বলে রেখে এসেছে সে। ভ্রমণের এ এক মজা। দেশ থেকে দেশ, দেশান্তরে যাও, নতুন 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 বন্ধু বানাও। আবার তাদের সাথে বেশি সময় কাটিয়ে বিরক্ত হবার সুযোগও নেই হাতে। মানুষ যখন নিত্যদিন একই মুখ দেখতে থাকে ধর্মশালায় থাকার দিনগুলোর মতো, তখন সেই অবয়বগুলোর জীবনের অংশ হয়ে যায়। তখন মানুষের মনে তাদের একটু বদলে দেখার ইচ্ছে হয়। যখন বদলে দেখা যায় না, কেন যেন রাগে ফেটে পড়ে কেউ কেউ। সবারই যেন একটা গাধা নিয়ম আছে। সবাই যেন চায় অন্যের জীবনের চালচলন তার ইচ্ছা মতো বা তার মতো হোক, আদর্শ মতো হোক। শুধু নিজের জীবনটার ব্যাপারে এসব থলি শূন্য। সূর্য আরও একটু নেমে যাবার আগ পর্যন্ত অপেক্ষা করবে সান্তিয়াগো। তখন পাল নিয়ে মাঠের দিকে রওনা হওয়া যাবে। আর মাত্র দিন তিনেক, তারপরেই মেয়ের সাথে দেখা। সেই মেয়েটার সাথে দেখা। কিনে আনা বইটি পড়তে শুরু করে সে। প্রথম পাতাতেই কবর দেওয়ার অনুষ্ঠানের বর্ণনা। সেখানকার মানুষগুলোর নামও কেমন বিদঘুটে। উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। যদি কখনো বই লিখি, ভাবে সে, তাহলে এক সময়ে একজনের বেশি মানুষ হাজির করব না, যাতে লোকের নাম মনে করতে গিয়ে ভিড়মি না খায়। পড়ার দিকে অবশেষে মন দিতে পেরে ভালো লাগে তার। বইটা মন্দ না, শুধু কবর দেওয়ার দিনটা কেমন যেন মন খারাপ করে দেয়। রীতিমতো তুষারপাত হচ্ছিল তখন। শীতল অনুভূতি এসে যায় মনে। পড়া চলছে। এমন সময় বয়সী এক লোক ধপ করে বসে পড়ে তার পাশে। কথা চালানোর জন্য যেন উসখুস করছে লোকটা। কি করছে এর চত্বরের দিকে আঙুল তাক করে প্রশ্ন ছুড়ে দেয় লোকটা। কাজ, এমন শুদ্ধভাবে জবাব দেয় সান্তিয়াগো, যেন লোকটা বুঝে যায় সে কথা চালাচালিতে খুব একটা আগ্রহী নয়। আসলে তার মনে এখন বণিকের মেয়ের সামনে ভেড়া মুড়িয়ে দেওয়ার কল্পনা। মেয়েটা তাহলে বুঝবে, বুঝবে যে সে ছেলে নয়, কঠিন কঠিন কাজ করে ফেলতে পারে সহজে। সে অনেকবার ভেবে ফেলেছে কথাগুলো। আস্তে আস্তে মেয়েকে বলবে কি করে ভেড়া ন্যাড়া করতে হয়। শুরু করতে হবে পিছন দিক থেকে। মুড়িয়ে নেওয়ার সময় কিছু গাল গল্প চালাতে হবে। কি কথা বলা যায় সেসব ভেবে ভেবেও হয়রান সে। মেয়েটা বইয়ের গল্প আর তার বলা গল্পের ফারাক বুঝতে পারবে না মোটেই, পড়তেও জানে না। এদিকে এখনো বুড়ো লোকটা কথা চালানোর জন্য অস্থির হয়ে আছে। আগেই বলেছে একে তো ক্লান্ত, তার ওপর তৃষ্ণার্ত। সান্তিয়াগোর বোতল থেকে এক চুমুক মিলবে নাকি। তার এদিকে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। বোতল এগিয়ে দেয়, তাও সে তাকে ছেড়ে যাক। কিন্তু বয়সী লোকটার একটাই ইচ্ছে, আরও একটু কথা বলা। কি বই পড়ছে সে, এবার আর পারে না সান্তিয়াগো। অন্য কোনো বেঞ্চিতে গিয়ে বসবে কিনা ভাবছে। কিন্তু বাবা বলেছিল বয়স্কদের সাথে সম্মান দেখিয়ে আচরণ করতে হয়। ফলে বইটা এগিয়ে দেয় তার দিকে। দুটো উদ্দেশ্যে। প্রথমত, সে নিজেও ছায় জানে না নামের উচ্চারণটা কি হবে। দ্বিতীয়ত, বয়সী লোকটা যদি পড়তে না জানে তাহলে সে লজ্জা পেয়ে অন্য কোনো বেঞ্চে গিয়ে বসবে। উল্টে পাল্টে এমনভাবে বইয়ের দিকে তাকায় বুড়ো যেন বিচিত্র কিছু দেখছে। বইটা গুরুত্বপূর্ণ,
কিন্তু বিরক্তিকর। এবার সান্তিয়াগোর অবাক হবার পালা। লোকটা শুধু পড়তে জানে না, আগেভাগেই সেটা পড়ে রেখেছে। আর তার কথা মতো সত্যি সত্যি যদি এই বই বিরক্তিকর হয়ে থাকে, তো এখনো বদলে নেওয়ার সময় আছে। এ বইতে যা আছে প্রায় একই কথা থাকে দুনিয়ার আর সব বইতে। কথা বলার বিষয় পেয়ে গেছে বয়সী লোকটা। এখানে কি ব্যাখ্যা করা আছে জানো? ব্যাখ্যা করা আছে যে মানুষ তার আসল গন্তব্য নিজে নিজে ঠিক করে নিতে পারে না। আর শেষে লেখা আছে যে সবাই সর্বশান্ত হয়ে ধরে নেয় পৃথিবী আসলে বিশাল এক ফক্কিকার। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাটা কি? অবাক না হয়ে পারে না ছেলেটা। তা হলো আমাদের এক একজনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশেপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তখন জীবনের নিয়ন্ত্রণ নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা। কিন্তু এমন কিছু আমার ক্ষেত্রে হয়নি। তারা আমাকে ধরে বেঁধে যাজক বানাতে চেয়েছিল। আমি চেয়েছিলাম রাখাল হতে, তাই হয়েছে। ভালো, দারুণ। কারণ তুমি সত্যি সত্যি ভ্রমণ করতে ভালোবাসো। আমি কি ভাবছি আর তার নারী নক্ষত্র দেখে জানে লোকটা। ফিসফিসিয়ে নিজেকে বলে সান্তিয়াগো। এদিকে লোকটা পাতার পর পাতা চোখ বুলিয়ে যাচ্ছে। এখন আর তার দিকে কোনো মনোযোগ নেই। এতক্ষণে তার নজরে পড়ল লোকটার বেশভূষা বিচিত্র। দেখে মনে হয় আরব। এ তল্লাটে আরবদের দেখা পাওয়ার দুরাশা। তারিফা থেকে আফ্রিকা যেতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। শুধু সরু জলাশয় পেরিয়ে যেতে হবে জাহাজে করে। নৌকা হলেও চলে। ও আরব রাতে এ শহরে মাঝে মধ্যেই আসে। তারপর বিকিকিনি করে, অবাক করা প্রার্থনা করে দৈনিক কয়েকবার। কোত্থেকে এসেছেন আপনি? অনেক জায়গা থেকে। কেউ অনেক জায়গা থেকে আসতে পারে না। আমি রাখাল, অনেক অঞ্চলে গিয়েছি, কিন্তু এসেছি মাত্র একটা এলাকা থেকে। আদ্যিকালের দুর্গের পাশের শহর, সেখানেই জন্ম। আচ্ছা, তাহলে বলতে হয় আমি জন্মেছিলাম সালেমে। কে জানে সালেম কোথায়? কিন্তু প্রশ্ন করতে সাহস হয় না। যদি ছোট চোখে দেখে বৃদ্ধ লোকটা। চত্বরে ভিড় করা হরেক ধরনের মানুষের দিকে তাকায় সে। সব আসছে যাচ্ছে, যাচ্ছে আসছে, মহাব্যস্ত। মানে সালেম জায়গাটা কেমন? কোনো সূত্র পাবার আশায় আন্দাজে ঢিল ছড়ে সান্তিয়াগো। সবসময় যেমন ছিল তেমনই। কোনো সূত্র পাওয়া গেল না। এটুকু সে জানে, সালেম আন্দালুসিয়ার কোনো এলাকা নয়। থাকলে এতদিনে যাক না যাক শুনতে পেত সে এলাকার কথা। সালেমে কি করেন আপনি? আমি সালেমে কি করি? এবার সত্যি হেসে উঠল লোকটা। আসলে আমি সালেমের রাজা। মানুষ কত বিচিত্র কথায় না বলে, মাঝে মাঝে তাই মনে হয়। ভেড়াদের সাথে থাকাটা মোটেও মন্দ নয়। তারা কি বলতে পারে না? আর সাথে একটা বই হলে তোফা। সেখানে আছে আছে বিচিত্র সব কাহিনী। আর সবখানে যাওয়া, সব পরিবেশ বুঝে নেওয়া কঠিন। সহজ হলো সাথে একটি বই রাখা, কিন্তু মুশকিল হয় লোকজনদের সাথে কথা বলার সময়। মাঝে মাঝে ধুপ করে মানুষ এমন সব কথা বলে বসবে যে কথার ফিটে কোনো কথা খুঁজে পাওয়া যাবে না। আমার নাম মেলসিজেদেক, অবশেষে বলল লোকটা। কতগুলো ভেড়া আছে তোমার? যথেষ্ট, ঠান্ডা জবাব দেয় সান্তিয়াগো। লোকটা তার সম্পর্কে আরও জানার চেষ্টা করছে, বোঝা যায়। আচ্ছা, তাহলে আমাদের একটা সমস্যা দেখা দিল। তোমার যদি সত্যি যথেষ্ট পরিমাণে ভেড়া থাকে, তাহলে আমি তোমাকে কোনোভাবেই সহায়তা করতে পারবো না। এবার আরও বিরক্ত হচ্ছে ছেলেটা। সে সাহায্য চাইল কোন সময়? বুড়ো লোকটাই তো আগ বাড়িয়ে তার কাছ থেকে একটু মদ খেতে চেয়েছিল। গায়ে পড়ে কথা শুরু করাটাও তারই কাজ। বইটা দেন দেখি, আমার এখন উঠতে হবে, অনেক কাজ বাকি। ভেড়াগুলো একত্র করে রওনা দিতে হবে। তোমার ভেড়াগুলোর 10 ভাগের 1 ভাগ আমাকে দাও, বলল বয়সী লোকটা। তাহলে আমি তোমাকে গুপ্তধন পাবার পথের কথা বলতে পারি। স্বপ্নের ব্যাপারটা মনে পড়তেই বাকি কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বয়সী মহিলা তার কাছ থেকে কিছু নেয়নি, কিন্তু এ বুড়ো লোকটা কে জানে মহিলার স্বামী কিনা। এমন কিছু চাচ্ছে যা দিয়ে মহিলার টাকাও পুষিয়ে যাবে, আবার বাড়তি কিছু পাওয়াও যাবে।
মনে হয় বুড়ো লোকটা বেদুইন। কি সে কিছু বলার আগেই বয়স্ক লোকটা উবু হয়ে চত্বরের ধুলোর গায়ে সান্তিয়াগো লাঠি দিয়ে কি যেন লেখা শুরু করলো। তার বুক থেকে উজ্জ্বল কিসের যেন আলো বিচ্ছুরিত হয়। এক পলকের জন্য রীতিমতো অন্ধ বনে যায় ছেলেটা। মুহূর্তের মধ্যে এ বয়সী লোকদের জন্য যা বেমানান গতি, সে গতিতে বুক ঢেকে ফেলল লোকটা। এবার দৃষ্টি স্পষ্ট হয়ে উঠছে, মাটিতে লেখাগুলো পড়তে পারছে সে। সেখানে এক ক্ষুদে শহরের ক্ষুদ্রতর চতুরে জমে ওঠা ধুলোর ওপর ছেলেটা দেখতে পায় তার বাবার নাম, দেখে মায়ের নাম, যে ধর্মশালায় পড়েছিল সেটার নাম, দেখে বণিকের মেয়েটার নাম, যে নাম জানে না সে, দেখে আরো অনেক শব্দ যেগুলো কখনো বলেনি কাউকে। আমি সালেমের রাজা, বলেছিল বয়সী লোকটা। রাজা কেন সামান্য এক রাখাল ছেলের সাথে কথা বলবে? বেশ কিছু কারণে। সবচেয়ে বড় কারণ, তোমার লক্ষ্য খুঁজে বের করতে পেরেছ তুমি। ছেলেটা জানে না কোন মানুষের লক্ষ্য জিনিসটা কি। লক্ষ্য হলো সে বিষয় যা কেউ সবসময় চায়। কম বয়সী থাকতে সবাই তার লক্ষ্য চিনে যায়। সেটা পরিচিত হবার পর স্পষ্ট হয়, খুব সম্ভব। স্বপ্নে আর ভয় পায় না, কিন্তু সময়ের সাথে সাথে অদ্ভুত অদ্ভুত এক শক্তি তাদের বিশ্বাস করাতে শুরু করে যে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। সব অর্থ ছাই বুঝছে রাখাল ছেলে। তার শুধু একটাই চিন্তা, সেই রহস্যময় শক্তির ব্যাপারটুকু বুঝে নিতে হবে। শুনলে চোখ বড় বড় করে ফেলবে বণিকের মেয়ে। এও এক শক্তি, শক্তিটা না বোধক, কিন্তু আসলে সেটাই তোমাকে লক্ষ্য অর্জনের পথ দেখাবে। তোমার আত্মা তোমার ইচ্ছাকে প্রস্তুত করে, এটা শিখায় এ গ্রহের বড় সত্যিটা। যেই হও না কেন তুমি, যাই করো না কেন, যখন সত্যি সত্যি মন থেকে চাইবে কিছু, চাও এ কারণে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভেতর থেকেই ইচ্ছা জেগে ওঠে তোমার ভেতর। পৃথিবীর বুকে এটাই তোমার অভিযান। এমনকি যদি আমি ভ্রমণ করতে চাই, যদি কাপড় সুতার বণিকের মেয়েকে বিয়ে করতে চাই, সেটাও লক্ষ্য হতে পারে। আবার কোনো গুপ্তধনের পিছু ধাওয়াও হতে পারে। বিশ্বের আত্মা শুদ্ধ হয় কি করে জানো? মানুষের আনন্দে। আবার নিরানন্দ হিংসা ক্রোধ দিয়েও হয়। লক্ষ্য বুঝতে পারায় মানুষের জীবনের আসল উদ্দেশ্য। সব জিনিসই এক। আর যখন তুমি কিছু যাও, পুরো সৃষ্টি জগতে সাড়া পড়ে যায়। ফিসফিস করে তোমাকে সাহায্য করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে সবকিছু। নীরবতা নেমে আসে ছোট শহরের চত্বরে। আবার কথা বলে ওঠে বয়সী লোকটা। তুমি ভেড়ার পাল চালাও কেন? ভ্রমণ করতে চাই তাই। লোকটা এক রুটিওয়ালার দিকে আঙ্গুল তোলে। লোকটা দাঁড়িয়ে আছে নিজের দরজার সামনে। বাচ্চা থাকতে ওই লোকটাও ভ্রমণ করতে চেয়েছিল, কিন্তু প্রথমে চিন্তা করলো একটা রুটির কারখানা কিনে কিছু পয়সা করে জমিয়ে নেবে। বুড়ো হলে মাসখানেক কাটিয়ে আসবে আফ্রিকায়। লোকটা বুঝতেই পারল না যে আসলে মানুষ যার স্বপ্ন দেখে তা করতে পারে যে কোনো সময়। লোকটার তো রাখাল ছেলে হবার কথা, তাহলে কথাটা কিন্তু তার বিবেচনায় ছিল, বলল বয়সী লোক। কিন্তু রুটিওয়ালারা, রুটির কারখানার মালিকরা রাখালের চেয়ে বেশি সম্মানিত। তাদের আছে ঘর, আর রাখালের আছে খোলা মাঠ। বাবা মা মেয়েকে রাখালের সাথে বিয়ে দিতে চায় না, দিতে চায় রুটি কারখানার মালিকের সাথে। হৃদয়ের কোথায় যেন একটু ধাক্কা লাগে সান্তিয়াগো। এক বণিকের মেয়ে আছে কাছাকাছি কোথাও, সেখানে যে রুটিওয়ালাও আছে তাতে কোনো সন্দেহ নেই, বলে যাচ্ছে বুড়ো। অবশেষে মানুষ রুটির কারখানার মালিক আর রাখালদের ব্যাপারে কি ভাবে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল। গুরুত্বপূর্ণ হয়ে গেল জীবনের লক্ষ্যের চেয়ে। লোকটার কথা থেমে যায় হঠাৎ করে। সে মন দেয় বইয়ের পাতায়, পড়তে থাকে এক মনে। তারপর আচমকা বাধা দেয় সান্তিয়াগো। আমাকে এসব বলছেন কেন? কারণ তুমি তোমার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছো, আর যে পর্যায়ে আছো তাতে যে কোনো মুহূর্তে ইচ্ছাটা ত্যাগ করতে পারো। আর ঠিক এই মুহূর্তে দৃশ্যে আপনি হাজির হন। না, সবসময় এভাবে হাজির হই না, কিন্তু কোনো না কোনো গড়ন নিয়ে হাজির হই বই কি।
কখনো সমাধান আকারে, কখনো ভালো কোনো ধারণা হিসেবে, আবার কখনো খুব গুরুত্বপূর্ণ পল অনুপলে ঘটনাগুলোকে সহজে ঘটিয়ে দিই। আরও নানা ঘটনা ঘটায়, শুধু লোকে বুঝতে পারে না যে আমি এসব করছি। লোকটা বুঝিয়ে বলে, গত সপ্তাহের আগের সপ্তাহে খনি শ্রমিকের সামনে তাকে পাথর হয়ে আসতে হয়েছিল। তার গত 5 বছরের শ্রম শুধু রত্নের জন্য। এমারাল্ড পাথর বের করবে সে পাথর থেকে, সেজন্য লাখ লাখ পাথর ভেঙেছে সে নদীর নিচ থেকে তুলে এনে, পাহাড়ের গা থেকে খুলে এনে। আর মাত্র একটা পাথর ভাঙলেই সে এমারাল্ড পেয়ে যেত। লোকটা যখন লক্ষ্যের জন্য সব ছেড়ে দিয়েছে, হাজির হতে হলো বৃদ্ধকে। পাথর হয়ে গেল সে। পাথরটা গড়িয়ে এলো তার পায়ের কাছে। 5 বছরের রাগ সামলাতে না পেরে সে পাথরটাকে ছুঁড়ে দূরে মারল। এত জোরে ছড়ে সে যে পাথর ভেঙে যায়। সেটার ভেতরেই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর এমারাল্ডটা। মানুষ তার জীবনের শুরুতে জানতে শুরু করে জীবনের লক্ষ্য সম্পর্কে। এ কেমন যেন তিক্ত শোনায় বয়সী লোকটার কণ্ঠে। আর সে কারণে হয়তো চটজলদি হালও ছেড়ে দেয়। এই হলো ঘটনা। লোকটাকে ছেলেটা তার লুকোনো সম্পদের ব্যাপারে বলে। বহতা ধারার আঘাতে জেগে ওঠে সম্পদ, আবার ডুবে যায় সেই একই ধারার নিচে। বলছে লোকটা, তুমি যদি নিজের সম্পদ সম্পর্কে জানতে চাও, ভেড়া থেকে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। সম্পদের 1/10 হলে কেমন হয়? হতাশ দেখায় লোকটাকে। তুমি যদি যা হাতে নেই তা নিয়েই ওয়াদা দিতে থাকো, সেটা পাবার আশায় চলে যাবে। এ জানালাটা দিয়ে লোকে আফ্রিকার টিকিট কাটে, আর সে জানে মিশর আফ্রিকায়। কোনো সাহায্য করতে পারি? জানালার পিছনে বসা লোকটা জিজ্ঞেস করে। হয়তো কাল, সরে যেতে যেতে বলে ছেলেটা। একটা ভেড়া বিক্রি করলেই সে অপর প্রান্তে পৌঁছে যাবার রাহা খরচ পেয়ে যাবে। কিন্তু ভাবনাটা কেমন যেন ভয় ধরিয়ে দেয়। আরেক স্বপ্নবিলাসী সাথের লোকটাকে শোনায় টিকিটওয়ালা, যাবার মতো টাকা নেই, ইচ্ছা আছে। টিকিটের জানালায় বসে থাকার সময় তার মনে হঠাৎ দেখা দেয় ভেড়াগুলোর চিন্তা। আর সে চিন্তা কি করে যেন অস্থির করে তোলে। ফিরে যেতে ইচ্ছা হয়। ইচ্ছা করে আবার রাখাল ছেলে হয়ে যেতে। 2 বছরে রাখালদের সব কাজ শিখে ফেলেছে সে। কি করে ভেড়ার পাল চালাতে হয়, গর্ভবতী ভেড়াগুলোর যত্ন নিতে হয় কি করে বাঁচাতে হয় শিকারী পশুর হাত থেকে। আন্দালুসিয়ার সব মাঠ, সব পানির ধারা তার পরিচিত, এবং সে তার প্রত্যেক ভেড়ার ন্যায্য মূল্য কতটা তাও জানে। যত ঘুরপথে সম্ভব আস্তাবলের দিকে পা বাড়ায় সে। যাবার পথে শহরের বাইরে থাকা বিশাল দুর্গটার পাশ দিয়ে ওপরে ওঠে। দেখতে পায় জলরাশি ছাড়িয়ে দেখতে পায় আফ্রিকার উপকূল। সেখান থেকে মুররা এসেছিল স্পেনে, জয় করেছিল স্পেন। এখান থেকে পুরো নগরীও দেখা যায় বুড়ো লোকটার সাথে বসে থাকার জায়গা। এ শহরে এসেছিল শুধু এক মহিলাকে পাবার জন্য, যে স্বপ্নের তাবির জানে। মহিলা বা বয়সী লোক কেউ তার রাখাল পরিচয়ে খুব বেশি সন্তুষ্ট হয়নি। এ মানুষগুলো একা। তারা রাখাল ছেলের ভেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ানোর ব্যাপারটা বোঝে না। সে তার পালের প্রত্যেকটা নারী নক্ষত্র চেনে, জানে কোনটা কুড়ের বাচ্চা, কোনটা 2 মাস পর বাচ্চা বিয়োবে, কোনটা ছটপটে। এই প্রাণীগুলোকে ছেড়ে গেলে ভুগবে বেচারারা। শা শা করে বেড়ে যায় বাতাসের গতি। এ বাতাসকে লোকে ডানে লিভারটার নামে, কারণ মুররা লিভ্যান্ট থেকে এসেছিল। মুহূর্তে বেড়ে যায় বাতাসের বেগ। আমি এখন সম্পদ আর ভেড়ার পালের মাঝামাঝি অবস্থান করছি। এখন বেছে নিতে হবে চিরাচরিত অভ্যাসের একটা বিষয় আর চাওয়ার একটা বিষয়ের মধ্য থেকে যে কোনোটাকে। বণিকের মেয়েও আছে, কিন্তু তার গুরুত্ব ভেড়ার পালের চেয়ে বেশি নয়, কারণ মেয়েটা তার উপর নির্ভর করে না। কে জানে, তার কথা মনে নাও থাকতে পারে।
কবে সান্তিয়াগো তার কাছে যাবে তাতে কিছু এসে যায় না মেয়ের। তার কাছে সব দিন সমান। আর যখন সব দিন কারো কাছে সমান হয়ে যায়, তখন মানুষ তার জীবনে হররোজ ওঠা সূর্যের সাথে আসা নতুন আর ভালো ব্যাপারগুলোকে চিনতে পারে না। আমি বাবাকে ছেড়ে এসেছি মা, আমার শহর, আমার প্রিয় দুর্গটাকে অনেক পেছনে। তারা এখন আমাকে ছাড়াই অভ্যস্ত। যেভাবে ভেড়াগুলোও আস্তে আস্তে মানিয়ে নেবে, আমার অভাব বোধ করবে না। এখান থেকে চতুর দেখা যায়, দেখছে সে এক মনে। লোকজন আসছে যাচ্ছে রুটিওয়ালার দোকানে। দুজন তরুণ তরুণী বসে আছে সেই বেঞ্চিটায়, যেখানে সে আর বুড়ো লোকটা বসেছিল। ওই রুটিওয়ালি নিজের কানে কি যেন শোনাতে চায় সে। কথাটা আর শেষ হয় না। এখনো লেভেন্টারের শক্তি বাড়ছে মদমত্ত হাতির মতো, মুখে এসে ঝাপটা মারছে। এ বাতাস নিয়ে এসেছে মূর্তির, কথা সত্যি। একই সাথে সবসময় নিয়ে আসে মরুভূমির দমকা হাওয়া, নিয়ে আসে পর্দা ঘেরা মেয়েদের কথা। সেসব মানুষের ঘাম আর স্বপ্ন নিয়ে আসে এ বাতাস, যারা একসময় অজানাকে জানার জন্য পাড়ি জমিয়েছিল স্বর্ণের অভিযানের আশায়, পিরামিডের জন্য। বাতাসের স্বাধীনতা কেমন যেন হিংসা বয়ে আনে। আহা, তারও এই ধরনের স্বাধীনতা থাকতে পারত। তাকে আঁকড়ে ধরার মতো কেউ নেই, এক সে ছাড়া। ওই ভেড়ার পাল বণিকের ওই মেয়েটা, আন্দালুসিয়ার ধুধু প্রান্তর, শুধুই তার লক্ষ্যের পথে কিছু পদক্ষেপ। পরদিন দুপুরে আবার দেখা বুড়ো লোকটার সাথে করে 6টা ভেড়া নিয়ে এসেছে। অবাক হচ্ছি তো, বলল ছেলেটা। আমার বন্ধু সব ভেড়া কিনে নিয়েছে, তার নাকি সব সময়ের স্বপ্ন রাখাল হবে। সত্যিই তো, সায় জানায় বয়সী লোক। একেই বলে সহায়তার নীতি। তুমি প্রথমবার তাস খেলতে বসলে জিতে যাবার সম্ভাবনাই বেশি। কেন? কারণ তোমার লক্ষ্য পূরণের জন্য একটা শক্তি কাজ করে। সাফল্যের একটু ছোঁয়া দিয়ে সে তোমার ক্ষুধাকে বাড়িয়ে তোলে। আর বয়স্ক লোকটা ভেড়াগুলো যাচাই করে দেখার সময় চোখ পড়ে যায় খোঁড়া ভেড়ার ওপর। সান্তিয়াগো বলে, ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, কারণ পালের মধ্যে এ ভেড়াই সবচেয়ে বুদ্ধিমান, আর তার পশমও হয় অনেক বেশি। গুপ্তধন কোথায়? এবার প্রশ্ন ছুড়ে দেয় সে। মিশরে, পিরামিডের কাছাকাছি। এবার বিস্মিত হয় ছেলেটা। বয়সী মহিলা একই কথা বলেছিল, কিন্তু বিনিময়ে কিছুই চায়নি। গুপ্তধন পেতে হলে তোমাকে সুলক্ষণ অনুসরণ করতে হবে। ঈশ্বর সবার অনুসরণের জন্য এক একটা পথ তৈরি করে রেখেছেন। তোমাকে শুধু লক্ষণগুলো অনুসরণ করতে হবে। কোনো জবাব দেওয়ার আগেই তার আর বুড়ো লোকটার মাঝে তীর করে পাখা নাড়াতে নাড়াতে উড়ে যায় একটা চঞ্চল প্রজাপতি। সাথে সাথে মনে পড়ে যায় প্রজাপতি সুলক্ষণ। দাদু বলেছিল, যেমন সুলক্ষণ ঝিঝি পোকা, গিরগিটি। ঠিক তাই, বলল বয়সী লোক, যেন পড়ে ফেলছে সান্তিয়াগোর সব চিন্তা। ঠিক যেমন শিখিয়েছিলেন তোমার দাদু, এগুলো সুলক্ষণ। বুকের কাপড় সরায় বয়সী লোকটা। বিস্ময়ে থ বনে যায় সান্তিয়াগো। সেখানে ভারী একটা সোনার ঝকঝকে পাত আছে, আর বসানো আছে অমূল্য সব রত্ন। গতকাল দেখা ঝিলিকের কথা মনে পড়ে যায় তার। এ লোক সত্যি সত্যি রাজা? চোরদের উৎপাত এড়ানোর জন্য ছদ্মবেশ ধরে আছে। এগুলো নাও। সোনার পাতের মাঝখানে থাকা বড় দুটো পাথরের দিকে হাত বাড়ায় লোকটা। একটা পাথর সাদা আর একটা কালো। নাম হলো উরিম আর থুমিম। কালোটা বোঝাবে হ্যাঁ, আর সাদাটা না। যখন তুমি লক্ষণের অর্থ ধরতে পারবে না, তখন এগুলো তোমাকে পথ দেখাবে। মনে রেখো, সুনির্দিষ্ট প্রশ্ন করতে হবে এগুলোকে। কিন্তু সম্ভব হলে নিজে নিজে সিদ্ধান্ত নিও। গুপ্তধন আছে পিরামিডে, এটুকু তুমি ঠিকই জানো। কিন্তু আমাকে ছোট ভেড়া নিতে হবে, কারণ সিদ্ধান্ত ঠিক করার পথে আমি তোমাকে সহায়তা করেছি। সান্তিয়াগো পাউচের ভেতরে নিয়ে নেয় রত্ন দুটা। এখন থেকে নিজের সিদ্ধান্তটা সে নিজেই নেবে। সবসময় মনে রেখো, যে যা কিছু নিয়ে তোমার কারবার, সেগুলো শুধু সে বিষয়,
তার চেয়ে বেশি কিছু নয়। ভুলে যেও না সুলক্ষণের ভাষা। সবচেয়ে বেশি মনে রাখতে হবে যা, তা হলো জীবনের লক্ষ্য। কিন্তু চলে যাবার আগে ছোট একটা গল্প শুনিয়ে যেতে চাই। কোনো এক দোকানি তার ছেলেকে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী লোকের কাছে পাঠায় অপ্রকাশিত সুখের কথা জানতে, শিখতে। বেচারা 40 দিন ধরে মরুর বুকে ঘুরে ঘুরে মরে। তারপর হাজির হয় বিশাল এক পর্বতের ওপর বানানো সুন্দর দুর্গের সামনে। এখানে এসে জ্ঞানীর বাস। সে সেখানে গিয়ে শান্ত সমাহিত এক জ্ঞানগুরুর দেখা পাবে, এমন আশা ছিল মনে। সব দেখে তো আক্কেল গুরু। কেল্লার মূল কামরায় সে কি ব্যস্ততা! মানুষ কোনায় কোনায় নানা আলাপে মশগুল। বণিকেরা যাচ্ছে আর আসছে। আরেকদিকে মৃদুমন্দ বাজনা বাজছে। আর টেবিলের ওপর পৃথিবীর সে প্রান্তে যত ধরনের সুস্বাদু খাবার দেখা যায়, তার সব থরে থরে বিথরে সাজানো। একে একে মানুষ যাচ্ছে জ্ঞানী লোকটার কাছে। তার পালা আর আসেন। পাকা 2 ঘন্টা ব্যয় করে তারপর যাবার সুযোগ হলো। জ্ঞানী লোকটা শান্তভাবে তার আশার ব্যাপারে সব শুনি। তারপর আরো শান্তভাবে জানায় যে এখন সুখে থাকার রহস্য জানানো যাবে না। তার চেয়ে সে প্রাসাদে ঘুরে ফিরে সব দেখুক। তারপর আরো ঘন্টা 2 পর, এদিকে আমি তোমাকে একটা কাজ করতে বলি, বলে জ্ঞানী লোকটা। 2 ফোঁটা তেল সহ একটা চায়ের চামচ হাতে ধরিয়ে দিয়ে, যাই করো, যেখানেই যাও, এতক্ষণ তেলটাকে চামচ থেকে পড়তে দিও না, হাতে রেখো। ছেলেটা প্রাসাদের নানা গলি ঘুপচি ঘুরে বেড়ায়। উঠতে নামতে থাকে নানা দৈর্ঘ্যের সিঁড়ি। চোখ তেলের ওপর নিবন্ধ। এরপর ফিরে আসে সে ঘরটায়। তো প্রশ্ন করে জ্ঞানী লোক, আমার খাবার কামরায় ঝুলে থাকা পারস্যের কাপড় দেখেছ, তাই না? আর যে বাগানটা বানাতে মহামালীর 10 বছর লেগেছিল, সেটাও তো দেখেছ? আর লাইব্রেরির সুন্দর পার্চমেন্টগুলো? অস্বস্তিতে পড়ে যায় ছেলেটা। স্বীকার করে কিছুই দেখেনি। শুধু খেয়াল রেখেছে যেন চামচ থেকে তেলটুকু পড়ে না যায়। তাহলে ফিরে যাও আর দেখে এসো আমার সব বিস্ময়কর জিনিস। তুমি কারো বাড়ি না দেখে তাকে বিশ্বাস করতে পারো না, তাই না? ভয় পেয়ে গিয়েছিল সে। স্বস্তি ফিরে আসে মনে। উঠে পড়ে সে তেলের চামচ হাতে নিয়ে। এমন বাড়ি দেখতে পারাও সৌভাগ্যের ব্যাপার। এবার তার সব দেখা হয়। ঘর, দৌড়, দেওয়াল, ছাদ, সব। বাগান দেখে। দেখে চারধারের আসমান ছোঁয়া পাহাড়, ফুলের সৌন্দর্য, সাবধানে এনে জড়ো করা সব কিছু। ফিরে যায় লোকটার কাছে। কিন্তু তোমার হাতে তুলে দেওয়া তেলটুকু কোথায়? চামচের দিকে তাকিয়ে ছেলেটা অবাক হয়ে দেখে তেল নেই সেখানে। তাহলে আমি তোমাকে মাত্র একটা উপদেশ দিতে পারি। অবশেষে বলে সবচেয়ে জ্ঞানীর চেয়েও জ্ঞানী লোকটা। সুখের গোপন উৎস হলো তোমাকে পৃথিবীর সব বিষয় দেখতে হবে। সেই সাথে মনে রাখতে হবে চামচের ওপর থাকা 1 বিন্দু তেলের কথাও। বুঝে যায় সে অর্থটুকু। একজন ভ্রমণকারী ভ্রমণ করতে পারে, কিন্তু তারপর পালের কথা ভুলে গেলে চলবে না। লোকটা তাকায় তার দিকে। তারপর মুখে কপালে বিচিত্রভাবে হাত বুলিয়ে আঙুল দিয়ে বাতাসে নকশা কেটে চলে যায় পশুর পাল নিয়ে। তারিফার সবচেয়ে উঁচু জায়গায় একটা দুর্গ আছে, মুরুদের বানানো। ওপর থেকে কেউ চাইলেই দেখতে পাবে আফ্রিকা। সালেমের রাজা মেশিজেডেক সেদিকে বিকেলে বসেছিল সেই দুর্গের গায়ে। ল্যাভেন্ডারের স্পর্শ নিচ্ছিল সারা গায়ে। ভেড়ার দল আশেপাশে ঘোরাফেরা করে। নতুন মালিক আর নতুন পরিবেশের সাথে উত্তেজিত হয়ে ওঠে। তাদের শুধু খাবার আর পানি দরকার। মেলশিজেডেক তাকিয়ে থাকে একটা ছোট্ট ভেড়ার দিকে। আর কখনো দেখা হবে না রাখাল ছেলেটার সাথে, যেমন দেখা হয়নি ইব্রাহিমের সাথে। ইব্রাহিমের 1/10 সে নিয়ে নিয়েছিল। এই তার কাজ। দেবতাদের কামনা থাকা ভালো নয়, কারণ তাদের লক্ষ্য নেই। তবু সালেমের রাজা কায়মন বাক্যে ছেলেটার সাফল্য চায়। আমার নামটা এক পলকে ভুলে যাবে সে। আফসোসের ব্যাপার। আবার বলা উচিত ছিল। যখন আমার কথা বলবে কাউকে, হয়তো বলবে আমি জেলসিজেডেক, সালেমের রাজা। আকাশের দিকে তাকায় সে। তারপর বলে, আমি জানি এটা গর্ব করার বিষয় নয়, প্রভু আমার। তবু কোনো এক বৃদ্ধ রাজা তার নামটা উজ্জ্বল করতে চাইলে দোষের কিছু কি আছে? আফ্রিকা।
কি অবাক করা, ভাবে সান্তিয়াগো। তানজিয়ারের আর সব গলিতচ্ছ গলির শুরিখানার মতো এক মদের দোকানে বসে আছে সে। কেউ কেউ বিশাল বাঁশের খোস্তে করে ধূমপান করছে, বাড়িয়ে দিচ্ছে অন্যদের দিকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে বিচিত্র সব ব্যাপার দেখছে। দেখছে লোকে হাতে হাত রেখেও হাঁটে, মেয়েদের মুখের ওপর নামানো থাকে পর্দা, লম্বা দাড়িওয়ালা সাধুরা উঠে যায় লম্বাটে টাওয়ারের শেষ প্রান্তে, তারপর সুরেলা গলায় আবৃত্তি করে কোনো কবিতা। মানুষ সার দিয়ে দাঁড়ায়, তারপর হাঁটু মাটিতে ঠেকিয়ে আস্তে করে মাথা অবনত করে, নামিয়ে আনে মাটিতে। কৃতজ্ঞতার ধারা নিজেকে শোনায় সে। ছেলেবেলায় গির্জায় বসে সে সান্তিয়াগো মাতামোরোসের হাতে খোলা তলোয়ার নিয়ে সাদা ঘোড়ায় চড়ে থাকার দৃশ্যের কথা মনে পড়ে যায়। কেন যেন অনেক একা মনে হয় নিজেকে। একটা ব্যাপারই তাকে এ অভিযান থেকে বিরত রাখতে পারত। ভুলে গেছে সে ব্যাপারটা। এ তল্লাটে আরবি এবং শুধু আরবি ভাষা বলা হয়। শুরিখানার মালিক এগিয়ে এলো। পাশের টেবিলে রাখা তিতকুটে চায়ের বদলে তার একটু মদ দরকার। এসব নিয়ে ভাবার সময় নেই। এখন ভাবতে হবে কি করে গুপ্তধন পাওয়া যায় সে বিষয়ে। ভেড়ার পাল হারিয়ে সে অনেক টাকা পেয়েছে, আর যার হাতে টাকা আছে তার আর যাই থাক একাকিত্ব নেই। টাকা জাদু জানে খুব। দেরি না করে তাকে পিরামিডের এলাকায় যেতে হবে, হয়তো চলেও যাবে। সোনার পাত গলায় পড়া এক বুড়ো লোক শুধু দুটো ভেড়া পাবার জন্য মিথ্যা কথা বলবে তা ঠিক বিশ্বাস হয় না। লক্ষণ নিয়ে ভাবতে ভাবতে সে গলি পেরিয়ে যায়। লোকটা কি বোঝাতে চায় সে বুঝে গেছে। আন্দালুসিয়ার প্রান্তরে অনেক লক্ষণ বিচার করে চলতে হতো তাকে। চলতে হতো আকাশ দেখে, বাতাস দেখে, মাটির উর্বরতা দেখে, সূর্যের উচ্চতা দেখে। জানতো নির্দিষ্ট একটা পাখি দেখা গেলে বোঝা যাবে আশেপাশে নির্দিষ্ট এক ধরনের সাপ আছে। কোনো এক ধরনের ঝোপ দেখলে বুঝতে হবে কাছাকাছি আছে পানির উৎস। ঈশ্বর যদি ভেড়ার পালকে এত ভালোভাবে চালাতে জানেন, তিনি একজন মানুষকেও চালাতে পারবেন। কেমন একটা তৃপ্তি আসে মনে। চা আর তেমন খারাপ মনে হয় না। কে তুমি? স্প্যানিশে প্রশ্ন ছুড়ে দিল একজন। স্বস্তি পায় ছেলেটা। লক্ষণের কথা ভাবছিল আর তার ভাষায় কেউ প্রশ্ন করে। আপনি স্প্যানিশ বলছেন কি করে? পশ্চিমা পোশাকে কেতাদুরস্ত কম বয়সী ছেলেটার দিকে তাকায় সে। তার চামড়া বলে দেয় আসলে এ শহরেরই অধিবাসী। উচ্চতা আর বয়স একই হবে, সান্তিয়াগোর মতো। এখানে প্রায় সবাই কম বেশি স্প্যানিশ বলতে পারে। মাত্র 2 ঘন্টা পথ পেরিয়ে গেলেই স্পেন। তাহলে বসো দেখি, কিছু নেওয়া যাক। আমার জন্য 1 গ্লাস মদের জন্য বলো। এ চা খেয়ে খেয়ে মুখে ঘা পড়ে যাবার দশা। এদেশে মদ নেই, এখানকার ধর্মে মদের কোনো স্থান নেই। এখন তার যাবার কথা পিরামিডে, জানাই ছেলেটা। আর একটু হলে গুপ্তধনের কথাও বলে ফেলতো, সামলে নিল। তাহলে আরবটা কিছু অংশ চেয়ে বসতে পারি সেখানে নিয়ে যাবার বদলে। আর যা তোমার হাতে নেই সেটা দিতে চাওয়াটা এক ধরনের খারাপ কাজ। তুমি পারলে নিয়ে যাও না, গাইড হিসেবে না হয় আমি কিছু টাকা পয়সা দেব। সেখানে কি করে যেতে হয় সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? দোকানি পাশেই দাঁড়িয়ে এক মনে শোনার চেষ্টা করছে তাদের কথোপকথন। শুনুক, সে পেয়ে গেছে একজন গাইডকে, এখন আর হাতছাড়া করা যাবে না। তোমাকে পুরো সাহারা মরুভূমি পার হতে হবে, বলছে ছেলেটা। আর এজন্য তোমার দরকার টাকা। আগে জানতে হবে যথেষ্ট টাকা আছে কিনা। প্রশ্নটা অবাক করে তাকে। একই সাথে মনে পড়ে যায় বৃদ্ধের কথা। যখন তুমি কিছু পাবার জন্য চেষ্টা করবে, তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ড তা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস শুরু করে দেবে। পাউস থেকে টাকা পয়সা দেখায় সে, দোকানিও দেখেছে সামনে এসে। এরপর প্রথমে চোখাচোখি হয় লোকটা আর দোকানের মধ্যে। আরবিতে 2-1 কথা হয়। চলো চলে যাই, বলল কালো আরব ছেলেটা। লোকটা আমাদের চলে যেতে বলছে। টাকা দিতে এগিয়ে গেল সে। জামা ধরে বসলো দোকানে। তারপর রাগী রাগী গলায় অনর্গল আরবিতে কি যেন বলে গেল। সান্তিয়াগোর গায়ে বল কম নেই। কি ভিনদেশে এসে গায়ের জোর দেখানো ভালো হবে কিনা ভেবে পায় না। সাহায্যের জন্য এগিয়ে আসে অন্য ছেলে। দোকানিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ও তোমার টাকা কড়ি নিয়ে নিতে চেয়েছিল।
তানজিয়ার এলাকাটা বাকি আফ্রিকার মতো নয়। এটা হলো বন্দর, আর সব বন্দরে চোর ছাচরদের কোনো অভাব নেই। নতুন বন্ধুকে বিশ্বাস করা যায়। ভয়ানক পরিস্থিতি থেকে বের করে এনেছে সে সান্তিয়াগোকে। টাকা বের করে গুনল সে। আমরা কালকে পিরামিডে যেতে পারি। পয়লাগুলো হাতে নিতে নিতে বলল ছেলেটা। কিন্তু আমাকে আগে দুটো উট কিনতে হবে। তানজিয়ারের সরু পথ ধরে হেঁটে চলে তারা। সবখানে নানা পণ্যের পসরা। আসল বাজার বিশাল এক চত্বরে, হাজার লোকের ভিড়। দরদাম করছে, কিনছে, বিক্রি করছে। সবজি যেমন আছে তেমনি আছে তামাক। বিশাল সব ছুরিও আছে। আছে চোখ জোড়ানো গালিচা। কিন্তু নতুন বন্ধুর ওপর থেকে চোখ সরানো যায় না, কারণ তার কাছেই সমস্ত পয়সা। একবার মনে হলো বলে চেয়ে নিয়ে নেয়, কিন্তু তাতে ঠিক বন্ধুসুলভ হবে না। নতুন দেশের রীতিনীতির কিছুই জানে না সান্তিয়াগো। আমি শুধু তাকে দেখব, নিজেকে শোনাই সে। গায়ের শক্তিতে সান্তিয়াগোই উতরে যাবে। হঠাৎ সমস্ত চিন্তা তালগোল পাকিয়ে যায়। এত সুন্দর তলোয়ার এর আগে কখনো দেখেনি সে। খাপটায় রূপার এমবোস করা, হাতল কালো, দামি সব পাথর বসানো সেখানে। মিশর থেকে ফেরার সময় সে এ তলোয়ারটা কিনবে। দোকানদারকে একটু জিজ্ঞেস করে দেখতে বলে তলোয়ারটার দাম কত। তারপরই মুখ ঘোরায় সচকিত হয়ে, নড়তেও ভয় পায়। কি দেখবে কল্পনা করা সহজ। চারপাশে ব্যস্ত মানুষ আসছে যাচ্ছে, আলাপ করছে। অচেনা খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। শুধু সেই বন্ধু নেই। বিশ্বাস করতে কষ্ট হয় তার। অপেক্ষা করবে বন্ধুর জন্য, ফিরে আসবে সে। হয়তো কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা, কিন্তু চলে যেতে পারে না ছেলেটা। লম্বা টাওয়ারের ওপর চলে গেছে এক সাধু। সেই বিচিত্র সুরে কি যেন পাঠ করছে। তারপর শ্রমিক পিঁপড়ার বাসার মতো সবাই দোকানপাট ছেড়ে চলে গেল। পাটে যেতে বসেছে সূর্য, ডুবতে বসেছে। আস্তে আস্তে সূর্যাস্ত হয় চত্বরের সাদা বাড়িগুলোর পেছনে। মনে পড়ে যায় গতদিন সূর্যাস্তের সময় সে আরেক মহাদেশে ছিল। তার সাথে ছিল 8টা ভেড়া। আশা ছিল এক মেয়ের সাথে দেখা হবে। সেখানকার সব খানাখন্দ তার হাতের তালুর মতো স্পষ্ট। সেখানকার সব মাঠ তার চেনা। এরপর কি হবে তাও জানা। কিন্তু আজ একেবারে অচিন দেশে এসে কপর্দকহীন দাঁড়িয়ে আছে সে। কোনো ভেড়া নেই, অর্থ নেই, এমনকি ভাষাটা পর্যন্ত অজানা। আজ আর সে রাখাল নয়। দেশে ফিরে যাবার টাকাটাও নেই হাতে। একবার সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এত কিছু হয়ে গেল। এত দ্রুত জীবনটা বদলে যাবে কখনো কল্পনা করেনি। এত খারাপ লাগছে যে পারলে কেঁদে ফেলে। ভেড়াগুলোর সামনে কোনোদিন একটুও কাঁদেনি। সে কাঁদে কারণ চত্বরে আর কেউ নেই, কারণ ঈশ্বর ন্যায় বিচার করেন না, কারণ তিনি এভাবে স্বপ্নদ্রষ্টাদের শাস্তি দেন। ভেড়া থাকতে আমি ছিলাম সুখী। যেসব মানুষ আমাকে দেখত, স্বাগত জানাতো। কিন্তু এখন একেবারে নিঃস্ব। লোকে বিশ্বাস করবে না। ঠকেছি আমি। যারা নিজের সম্পদ পেয়ে গেছে তাদের ঘৃণা করব, কারণ আমি আমারটা পাইনি। এখন নিজের যেটুকু আছে সেটা নিয়েই পথ চলতে হবে। বিজয়ী হবার তুলনায় আমি কিছুই নই। পাউস খোলে সে। কি আছে? জাহাজে খেয়ে রেখে দেওয়া কিছু আছে নাকি? বইটা আছে, আছে ভারী জামা, আর আছে বুড়ো লোকটার দেওয়া পাথর দুটো। পাথরে চোখ পড়ে মনে পড়ে গেল আশার কথা। 6টা ভেড়ার বিনিময়ে সে সোনার পাত থেকে তুলে আনা দুটো রত্ন পেয়েছে। এগুলো বেচে দিলে ফিরে যাবার টিকিটটা কাটা যাবে। এবার আর ঠকবো না আমি। এটা বন্দর নগরী, আর বন্দরে আছে চোর ছাচরের দল। রত্ন দুটোকে পকেটে রেখে দেয় সে। এবার সে দোকানের ব্যাপারটা বুঝতে পারে। আসলে পানশালার লোকটা ওই বন্ধুর কথা বলছিল। তাকে যেন বিশ্বাস না করে। আমি তো আর সবার মতো যা বিশ্বাস করার চেষ্টা করি তাই বিশ্বাস করি। যেভাবে দেখার চেষ্টা করি সেভাবেই দেখি। পকেটে হাত বুলিয়ে নেওয়ার সাথে সাথে অনুভব করে পাথরগুলো। অনুভব করে সেই কথা, কিছু পাবার চেষ্টা করলে পুরো বিশ্বব্রহ্মাণ্ড তোমাকে তা পাইয়ে দেওয়ার জন্য ফিসফাস করতে থাকবে। এই কথার পূর্ণ অর্থ এখনো ধরতে পারেনি সে।
এখন পড়ে আছে শূন্য বাজারে, একটা ফুটা পয়সা নেই হাতে, রক্ষা করবার জন্য কোনো ভেড়া নেই। কিন্তু এ পাথরগুলোই প্রমাণ করবে যে সে এমন এক রাজার সাথে দেখা করেছে যে তার অতীত জানত, একেবারে আয়নার মতো ঝকঝকে মন নিয়ে। এগুলোর নাম উরিম আর ঘুমিম। এরা তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, লক্ষণ চিনতে সাহায্য করবে। পরখ করে দেখা যাক না। প্রথমে সে পাথর দুটোকে পাউচে রেখে দেয়, সুস্পষ্ট প্রশ্ন করার জন্য তুলে আনে একটা। বুদ্ধের আশীর্বাদ এখনো আমার ওপর আছে। কালো পাথর? হ্যাঁ। আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো? বলেই আবার হাত ঢোকায় পাউচে। ফাঁক গলে পাথর দুটো পড়ে গেছে। সেখানে যে ছিদ্র ছিল তাও সে জানত না। এ ফাঁকে আরেক কথা মনে পড়ে। লক্ষণ চেনার চেষ্টা করো, তারপর অনুসরণ করো সেগুলোকে, বলেছিল বয়সী লোকটা। সুলক্ষণ। ফিক করে হেসে ফেলে শান্তিয়াগো। পাউচে পুড়ে ফেলে সেগুলোকে। ছিদ্র একটা আছে, সেখান দিয়ে যে কোনো সময় পড়ে যেতে পারে পাথরগুলো। সেসবের পরোয়া নেই। অন্য চিন্তা ঘুরছে মাথায়। আমাকে আমার নিজের লক্ষ্য অর্জন করতে হবে, নিতে হবে নিজের সিদ্ধান্ত। শোনায় নিজেকে। মনে কেন যেন শান্তির পরশ। বয়সী লোকটা এখনো তাকে আশীর্বাদ করছে। খালি হয়ে যাওয়া বাজারের মাঝে দাঁড়িয়ে চারদিকে তাকায় সে। জায়গাটা অদ্ভুত নয়, নতুন। হাজার হলেও সে নতুন এক তল্লাটে এসে হাজির হয়েছে। এমন এক জায়গা মাত্র 2 ঘন্টার পথ দূরে, যেখানকার কথা রাখালরা ধরতে গেলে জানেই না। নতুন ধরনের মানুষ, নতুন ধরনের আচরণ, নতুন ব্যবস্থা আর নতুন সব পণ্য। মন খারাপ লাগে তলোয়ারের কথা মনে পড়লে। কিন্তু সে দেখেছে তো, পিরামিডে যেতে না পারলেও এসব মন্দ কি, চোরের নিকুচি করে এসেছে। কত চোর আরো গরিব সব মানুষের সর্বনাশ করেছে তারই ইয়ত্তা নেই। কত অভিযাত্রী, কত মানুষ সর্বশান্ত হয়ে যায়। আমি এক অভিযাত্রী, গুপ্তধনের সন্ধানে বেরিয়েছি, নিজেকে শোনায় সে। কে যেন ঝাঁকিয়ে জাগানোর চেষ্টা করছে তাকে। এক ঘুমন্ত বাজারে ঠিক মাঝখানে ঘুমিয়ে পড়েছিল সে। এখন এখানে বয়ে যাবে জীবনের স্রোত। উঠে বসেই যখন ভেড়াগুলোকে জাগানোর জন্য চারপাশে তাকায়, বিচিত্র এক অনুভূতি হয়। খুব বেশি কষ্ট নয়। নতুন এক জায়গায় আছে শান্তিয়াগো। এখন আর ভেড়ার জন্য, খাবার পানির জন্য হন্যে হয়ে মরতে হবে না। চাইলেই গুপ্তধনের খোঁজে বের হওয়া যায়। পকেটে কানাকড়ি নেই তো কুছ পরোয়া নেই, আছে বিশ্বাস। কাল রাতেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বইতে পড়া আর সব অভিযাত্রীর মতো সেও খুশি থাকবে, তাদের মতো অভিযাত্রী হবে। ব্যস্ত হয়ে উঠছে বাজার। চকলেট বিক্রি করার লোকটার মুখে কি নির্মল হাসি। সে জানে কি করতে হবে, কি করছে। জীবনে সুখ আছে তার। বুড়ো অচেনা রাজার কথা মনে পড়ে যায় তার। এ চকলেটওয়ালা কোনো বণিকের মেয়েকে বিয়ে করার জন্য চকলেট বিক্রি কিনে করে না। সে কাজটা করতে চায়, এজন্য করে। সিদ্ধান্তে আসে সে। সেও তো বুড়ো লোকটার মতো একই কাজ করতে পারে। যারা লক্ষ্য থেকে দূরে সরে গেছে বা খুঁজে পাচ্ছে না, তাদের সাহায্য করতে পারে। শুধু তাদের দিকে তাকাতে হবে, তাদের মনোভাব বুঝতে হবে। তবু আগে কখনো করেনি। চকলেটওয়ালা তার দিনে শুরু করলো শান্তিয়াগোকে একটা সিধে। ধন্যবাদ জানিয়ে তুলে নেয় সে জিনিসটুকু। তারপর এগিয়ে চলে সামনে। টের পাচ্ছে অস্থায়ী দোকানগুলো সাজানোর সময় একজন আরবিতে কথা বলেছিল, বাকিরা স্প্যানিশে। একে অন্যকে বুঝাতেও পারছিল বেশ ভালোভাবে। নিশ্চয়ই এমন কোনো ভাষা আছে যেটা শব্দের ওপর ভর করে চলে না। আগে ভেড়ার সাথে আমার এমন হয়েছিল, এখন হচ্ছে মানুষের সাথে। অনেক নতুন বিষয় শিখছে সে। কোনো কোনো ব্যাপার আদৌ নতুন নয়, জীবনে আগেও এসেছে, কিন্তু অনুভব করছে নতুনভাবে। আগে টের পায়নি, কারণ অভ্যাস ধরে খেয়েছিল। ভাবে যদি আমি এসব ভাষা বুঝতে পারি তাহলে বুঝতে পারবো বিশ্বটাকে। মন শান্ত করে নিয়ে সে স্থির করে তানজিয়ারের গলি ধরে এগিয়ে যাবে। এছাড়া লক্ষণ বোঝার তো কোনো উপায় নেই। পথ চলায় কোনো ক্লান্তি থাকার কথা নয় রাখাল ছেলে। আসলে এসব শিখে আসায় কাজে দিচ্ছে। একটা শিক্ষা অন্য ক্ষেত্রেও অসাধারণ প্রভাব ফেলে। সবই আসলে এক, বলেছিল বয়সী রাজা। স্ফটিকের বণিক জেগে ওঠে সকাল সকাল। নিত্যদিনের মতো আজও মনে সে অস্থিরতা। 30 বছর ধরে একই জায়গায় কাজ করে পাহাড়ের পাশে। খুব কম ক্রেতা যায় এদিক দিয়ে।
এখন আর বদলে দেওয়া যাবে না ব্যাপারগুলোকে। সে খুব কষ্টে যেটা শিখেছে তা হলো স্ফটিকের জিনিসপাতি কেনা এবং বেচা। এককালে অনেক মানুষ চিনত তার দোকানটা। আরব বণিক, ফরাসি আর ইংরেজ ভূতত্ত্ববিদ, উঁচু হিল পরা জার্মান সেনা। সেসব দিনে মনে হতো ঠিক বেচা খুব ভালো কাজ। বয়সটা আর একটু বাড়ুক, ধনী হবে সে, তারপর অনেক মেয়ে পাওয়া শুধু মুখের কথা। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল তানজিয়ার। পাশে সিউটা শহর কোত্থেকে শুরু হয়ে চোচো করে চলে গেল তানজিয়ারকে ছাড়িয়ে। পড়ে গেল বেচাকেনার হার, আস্তে ধীরে সরে গেল প্রতিবেশীরা। এখন পাহাড়ের ওপর হাতে গোনা কয়েকটা দোকান পাওয়া যাবে। সামান্য কয়েকটা ছোটখাটো দোকান ঘুরে দেখার জন্য কে চড়বে পাহাড়ের গায়ে? কিন্তু স্ফটিক ব্যবসায়ীর আর কোনো উপায় নেই। এক কাজ করতে করতে টানা 30টা বছর কাটিয়ে বসে আছে। এখন নতুন কি করবে? রাস্তায় লোকে যাতায়াত করে সামান্য, সেখানে তাকিয়ে থাকে সে মনমরা হয়ে। এ কাজ করতে করতে এখন সবার সময় মাত্রা জানা হয়ে গেছে। কিন্তু খাবার সময়ের ঠিক আগে আগে এক ছেলে হাজির হলো দোকানের সামনে। পরনে সাদাসিধা পোশাক, আর স্ফটিক বণিকের ধুরন্ধর চোখ একবার দেখেই বুঝতে পারে এ ছেলের কিছু কেনার মতো টাকা নেই। তবু কেন যেন সে খাবারের ব্যাপারটা মিনিট কয়েকের জন্য পিছিয়ে দিল। দেখা যাক না কি কথা হয় ছেলেটার সাথে। দরজার বাইরে একটা কার্ড ঝুলছে, লেখা এখানে অনেক ভাষায় কথা বলা যাবে। কাউন্টারের পেছন থেকে এগিয়ে এলো এক লোক। আপনি চাইলে জানালায় রাখা কাজগুলো পরিষ্কার করে দিতে পারি, বলল ছেলেটা। এখন যে ছিঁড়ি হয়েছে তাতে কারো কেনার রুচি থাকবে না। কোনো জবাব না দিয়ে লোকটা একদৃষ্টে তাকিয়ে থাকে তার দিকে। বিনিময়ে না হয় খাবার জন্য কিছু দেবেন? লোকটা এখনো কোনো কথা বলল না। সে একবার ভাবে রত্নগুলোর কথা, মরুভূমিতে কোনো কাজে লাগবে না। ভারী জামা বের করে মুছতে শুরু করে স্ফটিকগুলো। আধ ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যায় জানালার রাখা সব। এর মধ্যে দুজন খরিদ্দার এসে কিনেও নেয় কিছু কিছু। কাজ শেষ করে বণিকের কাছে খেতে চায় কিছু। চলো দেখি খাওয়া যায় নাকি কিছু, বলে বণিক। সামনে ছোট সাইন ঝুলিয়ে চলে যায় কাছের ছোটখাটো ক্যাফেতে। জায়গা মতো একমাত্র টেবিলে বসার পর হেসে ওঠে স্ফটিক ব্যবসায়ী। তোমার কিছু পরিষ্কার করার দরকার ছিল না। কোরআন বলেছে আমার কাউকে খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে কাজটা করতে দিলেন কেন? কারণ স্ফটিকগুলো আসলেই নোংরা হয়ে গিয়েছিল, আর আমাদের দুজনের মন থেকেই নাবোধক চিন্তা সরানো জরুরি হয়ে পড়েছিল। খাবার শেষ হলে সান্তিয়াগোর দিকে তাকায় বণিক লোকটা। আমার দোকানে কাজ করবে নাকি? কাজ করার সময় দুজন খরিদ্দার আসে, ভালো লক্ষণ, কি বলো? লোকে লক্ষণ নিয়ে খুব ভাবে। ছেলেটা সিদ্ধান্তে এলো। বলে তার চেয়ে বেশি, কিন্তু ভেতরে থাকা অর্থটা ধরতে পারে না। যেমন অনেক বছর ধরে বুঝতেই পারিনি কথা ছাড়াই কি এক ভাষায় যেন কথা বলি আমি ভেড়াগুলোর সাথে। বলো, কাজ করবে আমার সাথে? আজ দিনটার জন্য করতে পারি, এমনকি সূর্য ওঠা পর্যন্ত সারা রাত ধরে কাজ করতে কোনো আপত্তি নেই। দোকানের প্রতিটা টুকরো সাফসুতরো করে দিব। বিনিময়ে আপনি আমাকে মিশর যাবার টাকা দিবেন, কালই। হাসল বণিক। এমনকি তুমি যদি সারা বছর ধরে আমার স্ফটিকগুলো পরিষ্কার করে যাও, প্রতিটা বিক্রি থেকে পাও মোটা অঙ্কের টাকা তবু মিশরে যাবার জন্য ধার করতে হবে তোমাকে। এখান থেকে সেখানে 1000 কিলোমিটারের মরুভূমি, বলা উচিত আরও অনেক বেশি। এরপর এত লম্বা একটা নীরবতা নেমে আসে যে মনে হয় পুরো শহর ঘুমিয়ে গেছে আচানক। কোনো বাজার নেই, বাজারে নেই দর কষাকষি, মুয়াজ্জিনের আজান নেই, নেই নতুন দেশ, নতুন চাওয়া, এমনকি নেই সেই পুরনো রাজা। পিরামিড বলেই কিছু নেই এই জগতে। পুরো জগৎ যেন থেমে গেছে, কারণ থমকে গেছে ছেলেটার হৃদয়। সে বসে আছে সেখানে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। যদি এখন মরে যেতে পারত সে, যদি থেমে যেত সবকিছু। অবাক হয়ে সান্তিয়াগোর চোখে মুখে চেয়ে থাকে বণিক। সকালে দেখা সব আনন্দ উড়ে গেছে কি করে যেন। দেশে ফিরে যাবার টাকাটা দিতে পারি আমি তোমাকে, বাবা, অবশেষে বলে স্ফটিক ব্যবসায়ী। সান্তিয়াগোর মুখে কোনো জবাব নেই। উঠে দাঁড়ায়, টেনে টুনে ঠিক করে সবকিছু, তারপর হাতে তুলে নেয় পাউচটা। আমি আপনার জন্য কাজ করব, বলে সে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, শেষ কথা বলো। টাকা দরকার, ভেড়া কিনে আনার টাকা।